আপনাদের একটা মিড এক্সাম হবে, সেটা কোর্স মডিউল অনুযায়ী। এবং 10-15টা ক্লাস পরেই হচ্ছে মিড এক্সামটা নেওয়ার কথা ছিল। রোজার মাসে আপনাদের মিড এক্সামটা নেওয়া হয়নি। তো ঈদের পরপরই হচ্ছে নিব বলেছিলাম। তো আগামী শুক্রবার 19 তারিখ রাত 9টা বাজে হচ্ছে আপনাদের মিড এক্সামটা নেওয়া হবে। এবং 9টা বাজার মিনিমাম 2 থেকে 3 মিনিট আগে হচ্ছে আপনাদের গ্রুপে লিঙ্কটা পোস্ট করে দেওয়া হবে। এবং এই পরীক্ষাটা হচ্ছে আপনারা মোবাইল থেকে অথবা হচ্ছে ল্যাপটপ বা পিসি, যে 3টা ডিভাইস আছে 3টা ডিভাইসে যে কোনো একটা ডিভাইস থেকে পরীক্ষা দিতে পারবেন। আমার একদম ম্যান্ডেটরি ল্যাপটপ পিসি থেকে পরীক্ষা দিতে হবে তা না, লিঙ্কে ঢুকলেই হচ্ছে মোবাইল থেকে আপনাদেরকে গুগল ডকশিটে নিয়ে যাবে। পরীক্ষা দেওয়ার সময় আপনাদের যখন আপনারা কোনো কিছু লিখবেন, বিশেষ করে হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডি দিতে হয়। স্টুডেন্ট আইডি এবং কিছু শর্ট কোশ্চেন থাকবে। শর্ট কোশ্চেন গুলো যখন আনসার করবেন, আনসার করলে হচ্ছে সেখানে আপনাদেরকে রং বা হচ্ছে ভুল দেখাবে। তো ভুল দেখালেও কোনো সমস্যা নাই, এগুলোর এক্সাক্ট ভ্যালু হচ্ছে আমরা ডার্কশিটের মধ্যে দিয়ে রাখিনি। এক একজনের আনসার এক এক রকম হবে, যার কারণে হচ্ছে সেখানে রং দেখায়। আপনারা যে যাই আনসার করবেন সবগুলো আনসারই হচ্ছে আমাদের কাছে শিটে জমা হয়ে যাবে, এবং এগুলো ম্যানুয়ালি আমরা দেখে দেন হচ্ছে আপনাদেরকে ফাইনাল মার্কিংটা পাবলিশ করে দেব। পরীক্ষা দেওয়ার মিনিমাম 4 থেকে 5 দিনের মধ্যে হচ্ছে আপনারা পরীক্ষার রেজাল্টটা পেয়ে যাবেন। অনেকেই দেখা যায় যে পরীক্ষার লিঙ্কে অথবা বিভিন্ন রকম ক্লাস লিঙ্কের মধ্যে গিয়ে হচ্ছে কমেন্টস করে পরীক্ষার রেজাল্ট কবে পাবো, পরীক্ষার রেজাল্ট কবে পাবো। যখন সময় হবে সবাই পরীক্ষার রেজাল্টটা পেয়ে যাবেন। আচ্ছা, এর মধ্যে আপনাদের যাদের স্টুডেন্ট আইডি হারিয়ে ফেলেছেন বা হচ্ছে স্টুডেন্ট আইডি নেই, ওনারা কষ্ট করে হচ্ছে অফিসে কথা বলবেন। অফিসে কথা বললে আপনাদেরকে আপনাদের স্টুডেন্ট আইডি দিয়ে দেওয়া হবে। সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দিতে বলে। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে হচ্ছে আমি যখন রেজাল্ট শিটটা আপডেট করি বা হচ্ছে আপলোড করি, তখন হচ্ছে ওখানে রেড মার্ক করা থাকে। যাদের যেই অংশটুকু ভুল হবে সেগুলো হচ্ছে রেড মার্ক করা থাকবে। নির্দিষ্ট পয়েন্টের কম মার্ক পেলে সবাইকে হচ্ছে ফেল বলে গণ্য করা হবে। এবং পরীক্ষার সময় 9টা থেকে 10টা। কেউ একবারের বেশি 2বার পরীক্ষা সাবমিট করবেন না। পরীক্ষার খাতা একবারের বেশি 2বার যদি সাবমিট করেন সেই ক্ষেত্রে হচ্ছে পরীক্ষা ফেল বলে গণ্য হবে। তো ছোটখাটো এই বিষয়টা আমি আগে থেকেই বলে রেখেছি বা বলে রাখলাম। এই নোটিশটা হচ্ছে আমি এখনই আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দিচ্ছি। আপনাদের স্টুডেন্ট আইডি নাম্বার নেওয়ার জন্য ফেসবুক পেজে লিড আইডি ইনস্টিটিউটের ফেসবুক পেজ আছে। পেজের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে কষ্ট করে হচ্ছে আপনার ব্যাচ নেম বা ব্যাচ নাম্বার এবং টাইম শিডিউলটা, কয়টা থেকে কয়টার ব্যাচে আপনি ক্লাস করেন, এবং ব্যাচ নাম্বার LDM 61, রাত 9টা থেকে 11টা, এটা মেনশন করে বলবেন যে আপনার ফুল নেম, যেই নাম দিয়ে হচ্ছে আপনি ভর্তি হয়েছিলেন সেই নামটা বলবেন। বলার পরে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবেন, এটা বলে বললে হচ্ছে আপনাকে স্টুডেন্ট আইডি, হয় স্টুডেন্ট আইডি বের করে দিবেন না হয় হচ্ছে মোবাইল নাম্বার দিবেন। আর যদি মোবাইল নাম্বার দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আমি আগে থেকে বলে রাখছি, মোবাইল নাম্বার দিলে হচ্ছে আমি মোবাইল নাম্বারটা রেড মার্ক করে রাখি। ঠিক আছে, ওটা আপনার অ্যাকচুয়াল স্টুডেন্ট আইডি নাম্বার না। ওটা হচ্ছে রেজিস্ট্রেশনের সময় হচ্ছে আপনার মোবাইল নাম্বার ওনারা ডাটা এন্ট্রি করে রেখেছিল। এই হচ্ছে গিয়ে মূল বিষয়। আচ্ছা, আজকে মূল টপিকটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস। আমি পরীক্ষার বিষয়টা বা হচ্ছে নোটিশটা হচ্ছে আপনাদের গ্রুপে পোস্ট করে পাবলিশ করে দিচ্ছি। আপনাদের গ্রুপে হচ্ছে পোস্টটা হচ্ছে আমি পাবলিশ করে দিলাম। আপনারা যারা ক্লাসে আছেন ওনারাও দেখতে পারবেন, এবং হচ্ছে যারা এখনো ক্লাসে অ্যাটেন্ড করেন নাই ওনারাও হচ্ছে দেখতে পাবেন। আমরা আমাদের মূল টপিকে চলে আসি। আমাদের আজকের ক্লাস টপিকটা হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডসটা মূলত কি? বিশেষ করে গুগল অ্যাডসটা গুগলের বিভিন্ন ওয়েবসাইট রিলেটেড বা হচ্ছে কিছু সার্ভিস রিলেটেড বা ই কমার্স সাইট রিলেটেড যে সকল অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে আমরা দেখে আসি,
সেগুলোকে হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে আমরা দেখে থাকি বা হচ্ছে গুগল অ্যাডস বলা হয়। আমরা ইউটিউবে বিশেষ করে ভিডিও দেখতে গেলে ইউটিউবের ভিডিওর মাঝখানে 3 সেকেন্ড বা হচ্ছে 6 সেকেন্ড বা সর্বোচ্চ 12 সেকেন্ডের কিছু অ্যাড দেখতে পাই। এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে হয়ে থাকে। গুগল অ্যাডসটা মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইট কেন্দ্রিক। যেমন ফেসবুকে আমরা অ্যাড যখন দিতে যাই, তখন ফেসবুক অ্যাডসটা আমাদের ফেসবুক পেজ রিলেটেড হয়ে থাকে। ঠিক একই রকম ভাবে হচ্ছে গুগল অ্যাডসটা গুগলের ওয়েবসাইট রিলেটেড হয়। এবং যাদের ওয়েবসাইট আছে তারাই শুধু গুগল অ্যাডস দিতে পারে, এবং যাদের ওয়েবসাইট নাই তারা তেমন একটা গুগল অ্যাডস দিতে পারে না। গুগল অ্যাডস এর সুবিধাটা কি? গুগল অ্যাডস এর সুবিধাটা হচ্ছে যদি কোনো টপিক বা সার্ভিস বা কোনো ই কমার্স টাইপ কোনো যদি কিছু হয়, সেগুলো রিলেটেড গুগলে যে কেউ সার্চ করলে সরাসরি তাকে রেজাল্ট দেখিয়ে গুগল অ্যাডস এর রেজাল্টটা আমাদের সবাইকে আগে দেখে। গুগল অ্যাডস দেওয়ার আগে গুগল অ্যাডস সম্পর্কে আমাদের ছোটখাটো কিছু বিষয় বা ছোটখাটো কিছু কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। কারণ বললেই ফেসবুক অ্যাডস এর মতো গুগল অ্যাডস দেওয়া পসিবল না। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। গুগল অ্যাডস ওয়ার্কস ইন টু ওয়েজ, দুই ভাবে হচ্ছে আমরা গুগল অ্যাডস এ কাজ করে থাকি। এবং গুগল অ্যাডস গুলো বিশেষ বেসিক্যালি দেওয়া হয় একটা টার্ম হিসেবে, যে এটা মিনিমাম 15 দিন বা মিনিমাম 14 দিন অথবা ম্যাক্সিমাম 3 মাস 6 মাস যাবত হচ্ছে এই গুগল অ্যাডসটা রান হয়ে থাকে। এবং এই 3 মাস 6 মাসের সময় যখন রান হয়, তখন এখানে আমরা দুইটা জিনিস আনি। একটা হচ্ছে আরওআই এবং হচ্ছে আরেকটা আরওএস। আরওআইটা কি এবং আরওএসটা কি? আরওআইটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে আমি যা খরচ করব তার উপর থেকে কত টাকা উঠে আসবে। বেসড আরওআইটা হচ্ছে বেসড অন ফিক্সড প্রাইস। এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে খরচ করা হয়। বায়ার বলে দিবে যে হচ্ছে আমার প্রতি মাসে বা হচ্ছে এতদিনের জন্য বাজেট এত। এক্সাম্পল স্বরূপ 300 USD পার মান্থ প্লাস অ্যাড বাজেট। ঠিক আছে, আমি 3 মাসের জন্য প্রতিদিন কত ডলার করে খরচ করতে যাচ্ছি সেটা হচ্ছে এই অ্যাড বাজেটে উল্লেখ করে দিতে হবে। এবং লোয়ার বাজেট লাইক 500 USD, 1000 USD বা 3000 USDর মতো হতে পারে। এটা হচ্ছে মূলত আরওআই, এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলা হয়। আরওএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং, যে আমি লং টার্মের জন্য যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করে থাকি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার ওই অ্যাডভার্টাইজমেন্ট থেকে কত রিটার্ন আসতে পারে, ওই অ্যাডস এর মাধ্যমে আমার কতটুকু সেল আসতে পারে, এটাই হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। এটাকে আমরা ভেরিয়েবল মোডে 15% বলে থাকি। অনেকের অ্যাড এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে কেউ কেউ 15%, 20%, 25% পর্যন্ত এনে দিতে পারে। এবং এটা বেসিক্যালি হায়ার বাজেটে কাজ করা হয়, এবং এগুলো 3 মাস 6 মাস 1 বছর যাবত বা বছরের পর বছর হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো চলতে থাকে। ঠিক আছে, যার কারণে হচ্ছে এটাকে হায়ার বাজেট বলা হচ্ছে, লাইক 10,000, 15,000, 20,000 USD। আরওআই এবং আরওএস টা বুঝলাম। এর পাশাপাশি আমরা একটু ফাইবারে যাব। ফাইবারে গেলে গুগল অ্যাডস নিয়ে যেহেতু আমরা কাজ করব, গুগল অ্যাডস নিয়ে কাজ করার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আরো ছোটখাটো কিছু কিওয়ার্ডের সাথে পরিচিত হতে হবে। যদি এই আরওআই, আরওএস, পিপিসি, সিপিসি, অ্যাডওয়ার্ড এগুলোর সাথে যদি পরিচিত না হতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে গুগল অ্যাডস নিয়ে কাজ করতে গেলে আমাদের অনেক বেগ পেতে হবে, অথবা হচ্ছে আমাদের অনেক হিমশিম খেতে হবে। আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করি।
কয়েকটা গিগ ওপেন করলাম। আমাদের গিগের মধ্যে দেওয়া আছে আই উইল সেট আপ গুগল অ্যাডস। আচ্ছা, গুগল অ্যাডস পর্যন্ত হচ্ছে আমরা এখন পর্যন্ত জানি গুগলের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেওয়া হয় সেটা হচ্ছে গুগল অ্যাডস। আচ্ছা, অ্যাডওয়ার্ডটা কি অথবা পিপিসি ক্যাম্পেইনটা কি? পুরাতন যারা কাজ করে বা হচ্ছে পুরাতন যে বায়াররা আছে তারা আগে গুগল অ্যাডসটাকে অ্যাডওয়ার্ড নামে চিনতো। যার কারণে হচ্ছে ফাইবার বা আপওয়ার্কে কেউ যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করতে যায় তখন হচ্ছে আমাদেরকে গুগল অ্যাডস অবলিক বা অর অ্যাডওয়ার্ডস বলে মেনশন করা হয়। পিপিসিটার মানে হচ্ছে পেপার ক্লিক ক্যাম্পেইন। ক্যাম্পেইনেরও কিছু ক্যাটাগরি আছে। আমি কেমন ধরনের ক্যাম্পেইন করতে যাচ্ছি, এটা কি সার্চ রেজাল্ট হবে নাকি ডিসপ্লে রেজাল্ট হবে বা ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট হবে নাকি শপিং হবে, সেগুলো সবকিছুকে বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে দেখানো হয়। পিপিসিটার সোজাসাপটা মানে হচ্ছে পেপার ক্লিক। আমি গিগের ডেসক্রিপশনে একটু যাই। গুগল অ্যাড সার্টিফাইড প্রফেশনাল উইথ 6+ ইয়ার্স এক্সপিরিয়েন্স সেট আপ। আচ্ছা, পিপিসি গুগল অ্যাডস। গুগল অ্যাডস এর ভেতরে আছে সার্চ, ডিসপ্লে, ইউটিউব, পারফরমেন্স ম্যাক্স, কল অ্যাডস। আচ্ছা, এগুলো সবকিছুই হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কাজ করার সময় দেখবো। আমরা পিপিসিটা পেলাম, এসএমবি, এলসিএস, এগুলো না। আচ্ছা, আই উইল বিল্ড, ম্যানেজ, অপটিমাইজ ইউর গুগল অ্যাডস ক্যাম্পেইন। Save time and effort with subscription. One campaign setup, review campaign setup with everything. Need to get started with Google Ads. উনি ই-কমার্স, লিড জেনারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে কাজ করেন। ইউএসএ বেসড ফুল টাইম প্রফেশনাল, গুগল অ্যাডস, ইউটিউব। ওকে, এই যে এখানে আরেকটা ওয়ার্ড পেলাম, সিপিসি। তারপরে হচ্ছে ম্যাক্সিমাইজ ইউর কনভার্সন এন্ড আরওএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। ঠিক আছে, সিপিসিটা হচ্ছে কস্ট পার ক্লিক। সিপিসিটার মানে হচ্ছে কস্ট পার ক্লিক। একটা গেল। সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর গুগল অ্যাডস অ্যাডওয়ার্ড পিপিসি ক্যাম্পেইন। এই যে দেখেন, সেভ আপ টু 15% সাবস্ক্রিপশন, সাবস্ক্রাইব টু সেভ। উনি যে অ্যাডভার্টাইজমেন্টটা করে দিবেন এর মধ্যে হচ্ছে 15% একটা আরওএস চলে আসে। স্ট্যান্ডার্ড প্যাকেজে যাই, প্রিমিয়াম প্যাকেজে যাই, এগুলো সবাই 30 দিনের জন্য হচ্ছে কাজ করে। মিনিমাম 15 ডেজ, এখানে 10 দিন বলতেছে, তারপরে হচ্ছে আরো 5 দিন সে মনিটরিং এর মধ্যে থাকবে। আচ্ছা, পিপিসি এসিএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। ঠিক আছে, পিপিসি, পিপিসি এসিএম, অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন। আচ্ছা, এখানে আমাদের আর তেমন কিছু দেখার নাই। সবার 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 গিগের ডেসক্রিপশনে যদি যাই ঠিক একই রকম জিনিসগুলো আমরা দেখতে পারবো। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমাদের প্রত্যেকের, আপনাদের সবার হচ্ছে একটা একটা করে ডিফল্ট গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে। শুধু কাজ হচ্ছে এই ডিফল্ট অ্যাডস অ্যাকাউন্ট গুলোকে অ্যাক্টিভেট করে নেওয়া বা হচ্ছে ঠিকঠাক ভাবে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন রান করার জন্য সেট আপ করে নেওয়া। গুগল অ্যাডস গুলো যখন গুগলে রান করা হয় বা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট ভিত্তিক গুগল অ্যাডস পাবলিশ করা হয়, সেগুলো হচ্ছে কিভাবে আপনাদেরকে দেখায় বা হচ্ছে আমরা কিভাবে দেখতে পারবো। আচ্ছা, গুগল অ্যাডস ক্যাম্পেইনের রেজাল্ট গুলো হচ্ছে এয়ার টিকেট লিখে আমি একটু সার্চ বিডি, এই ব্রাউজারে দেখাবো না। আচ্ছা, দেখেন, আমার ওই ব্রাউজারে নানান রকম জটিলতার কারণে হচ্ছে অনেক কিছু দেখায় না। এই ব্রাউজারটাতে আমি যখন এয়ার টিকেট লিখে সার্চ করেছি, এয়ার টিকেট লিখে সার্চ করার নাম মাত্রই হচ্ছে ট্রিপ ইনসাইডার, তারপর হচ্ছে ফ্লাইট এক্সপার্ট, গোজায়ান, এভাবে করে হচ্ছে মাই মেক মাই টিপস, এভাবে হচ্ছে যতগুলো ওয়েবসাইট আছে
সবগুলো ওয়েবসাইটের অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমাকে দেখাচ্ছে, এবং গুগল অ্যাডসে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে আগে এডি দিয়ে দেখাতো, বর্তমানে হচ্ছে স্পন্সর দিয়ে আমাদেরকে দেখায়। এবং এটা হচ্ছে গুগল সার্চ বা সার্চ ক্যাম্পেইন। এর পাশাপাশি আমরা যদি একটু ইউটিউবে যাই, ইউটিউবে আসলে এখানে ডিফল্ট উপরে প্রথম স্পন্সর দিয়ে হচ্ছে আমাদেরকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর কথা ছিল। এখানে এটাতে আবার দেখাবেন এই ইউটিউব চ্যানেলটা। না, এখন দেখাচ্ছে না। এই যে দেখেন, এখানে হচ্ছে স্পন্সর দিয়ে আমাকে একটা অ্যাড দেখাচ্ছে, এটাও গুগল অ্যাডস থেকে আসা। তারপরে আমরা লিড জেনারেশন কাজ করার জন্য হচ্ছে A2Z bookmarking.com একটা সাইটে গিয়েছিলাম। A2Z bookmarking এ আসার পরে এখানে নেম চিপ নামে পুরোটা অ্যাডভার্টাইজমেন্ট ঠিকঠাক ভাবে দেখাচ্ছে না। তারপরে হচ্ছে এটা একটা ডোমেইন হোস্টিং সাইট, নেম চিপ নামে হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, উপরেও দেখাচ্ছে, আবার নিচে যদি যাই নিচেও মাঝে মাঝে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে। এই ধরনের ডিরেক্টরি সাবমিশন সাইটে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমরা দেখি সেগুলো সবগুলো হচ্ছে গুগল অ্যাডস এর কাজ। একই সাথে আমরা আরো একটা জিনিস দেখি, যেটা হচ্ছে ইমেইলের মধ্যে আমাদেরকে কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। প্রমোশনস এর মধ্যে আসেন অ্যাপসুমো, GoDaddy.com, অথবা হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে যদি যাই, এখানে হচ্ছে পপাই অথবা জায়েদ, যে কোনো একটা জিনিস নাম দেওয়া হচ্ছে এডি দিয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে আমার গুগল অ্যাডস এর কাজ। এবার আসেন আমরা আস্তে আস্তে হচ্ছে গুগল অ্যাডস এর কাজ করব। এই যে স্পন্সর দিয়ে এটা হোস্টিংগার.com, A2Z বুকমার্কিং সাইটে নেমচিপ নামে যেটা দেখিয়েছিল ওটাও হচ্ছে গুগল অ্যাডস এর। এগুলো বিশেষ করে হচ্ছে লং টার্ম বা লং টাইমের অ্যাডভার্টাইজমেন্ট, মানে হচ্ছে এগুলো সারা বছর যাবত তাদের অ্যাডভার্টাইজমেন্ট চলে, এবং এদের বাজেট গুলো হাই বাজেটে থাকে। ঠিক একই রকম এয়ার টিকেট লিখে সার্চ করেছি, এটারও সারা বছর অ্যাডভার্টাইজমেন্ট থাকে। আচ্ছা, আমি যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, এয়ার টিকেট লিখে সার্চ করেছিলাম, এখন এয়ার টিকেট বিডি লিখে একটু সার্চ করি। এয়ার টিকেট বিডি লিখে সার্চ করলাম, এয়ার টিকেট বিডি লিখে সার্চ করানো মাত্রই হচ্ছে আমাকে এখানে সার্চের একটা রেজাল্ট দেখাচ্ছে ফ্লাইট এক্সপার্টের। প্রথমে ফ্লাইট এক্সপার্ট বুক ফ্লাইট টিকেট, হোটেল, ভিসা অনলাইন, বুক ডোমেস্টিক ফ্লাইট, বুক ইন্টারন্যাশনাল ফ্লাইট। এই যে এখানে বুক ডোমেস্টিক ফ্লাইট এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট বলছে, এগুলো হচ্ছে আমরা বিশেষ করে এগুলোকে সাইক্লিং বলে থাকি। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো। যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে দেখেন, আমি এখানে এয়ার টিকেট লিখে সার্চ করেছি, ফ্লাইট এক্সপার্টের রেজাল্টটা সেকেন্ড এয়ার। এখানে আবার বিডি লিখে সার্চ করেছিলাম, বিডি লিখে সার্চ করানো মাত্রই হচ্ছে ফ্লাইট এক্সপার্টের রেজাল্টটা প্রথমে দেখাচ্ছে। পরেরটাতে আসি, শুধু হচ্ছে এয়ার টিকেট প্রাইস লিখবো, এয়ার টিকেট প্রাইস লিখে সার্চ করি, এখানে আমাকে আর কোনো রেজাল্ট দেখাচ্ছে না। যদি আমি নর্মালি চিন্তা করি, এখানে শেয়ার ট্রিপের ওয়েবসাইটটা সবার আগে দেখাচ্ছে, দেন হচ্ছে বিডি স্টল, দেন হচ্ছে মেক মাই ট্রিপ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, স্কাই ক্যান্সার, সরি স্কাই স্ক্যানার থেকে শুরু করে আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, যাদের ওয়েবসাইট গুলো নর্মালি আমাদেরকে দেখাচ্ছে এবং প্রাইস না লিখে প্রাইস বাংলাদেশ, কারণ হচ্ছে বাংলাদেশের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো সবার আগে থাকে। এই যে প্রাইসিং বাংলাদেশ, বাংলাদেশের যে অ্যাভেলেবেল বা ভালো যে সার্ভিস গুলো দিচ্ছে ওয়েবসাইট গুলো সবার আগে দেখাচ্ছে। এগুলো এসিওর কারণে হচ্ছে এগুলো ওয়েবসাইট গুলো সবার আগে দেখাচ্ছে। এবং যখন আমরা গুগলে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি ওয়েবসাইট গুলোকে, তখন বিভিন্ন কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমাকে
অ্যাডভার্টাইজমেন্টটা আগে পরে দেখাচ্ছে। এখন কাজ হচ্ছে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দিতে গেলে আমাদেরকে প্রথমে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট গুলো সেট আপ করে নিতে হবে। আসেন, আপনাদের মধ্যে যিনি বা যারা এই মুহূর্তে ল্যাপটপ অথবা পিসিতে আছেন, কষ্ট করে হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবেন। ল্যাপটপ অথবা পিসির স্ক্রিনটা শেয়ার করবেন। আমাদের প্রত্যেকেরই হচ্ছে ইমেল আইডি আছে, এবং প্রত্যেকের ইমেল আইডির আন্ডারে ডিফল্ট ভাবে আমাদেরকে একটা একটা করে ইমেল আইডি দিয়ে দেওয়া আছে। জাস্ট ইমেল আইডি গুলোকে রিসেট বা হচ্ছে পুরোটা সেটিংস ঠিকঠাক করে নিতে হবে। রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করুন। আমরা অ্যাডস অ্যাকাউন্টে দুভাবে যেতে পারি। একটা হচ্ছে আমাদের এখানে 9 ডটস আছে বা মেনু বার বা অ্যাপ যেভাবে চিনি। 9 ডটস এর মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে একদম নিচে চলে আসবেন। নিচে আসলে হচ্ছে গুগল অ্যাডস, এখানে নাম দেওয়া আছে, গুগল অ্যাডস এর মধ্যে ক্লিক করুন। আমাকে এখানে এই মুহূর্তে যে ড্যাশবোর্ডটা দেখাচ্ছে আমি এইভাবেও যেতে পারি, অথবা হচ্ছে অ্যাডস ডট গুগল ডট কম লিখে সার্চ করেন, আমাকে সেম ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ঠিক আছে, দুটো যে কোনো একটাতে কাজ করলেই হবে। স্টার্ট নাওতে স্টার্ট নাওতে ক্লিক করি। এখন দুইটাতেই ক্লিক করছি, যে কোনো একটা রাখি। স্টার্ট নাওতে ক্লিক করার পরে আমাদেরকে নেক্সটে তারা নিয়ে যাবেন। এখানে প্রথম অবস্থাতে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করার ক্ষেত্রে আমাদেরকে বিলিং সেকশন বা বিলিং অ্যাকাউন্ট পেমেন্ট সেটিং অ্যাড করতে পারে, অথবা আমাদেরকে হচ্ছে বিভিন্ন প্রকার অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে পাবলিশ করতে পারে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ট্রাই করবেন, আশা করি সবার কাজ হয়ে যাবে। ইয়েস, দেন হচ্ছে সাবমিট করি। সাবমিট করার পরে হচ্ছে আমাকে এখানে এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার দেখাচ্ছে। সিম্পল ভাবে হচ্ছে এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে ক্লিক করলেই আমার গুগল অ্যাডসটা কাজ করবে। ব্রকেটের মধ্যে দেই কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, এই হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আপনাদের দু একজনের ক্ষেত্রে ভিন্ন রকম ভাবে দেখাতে পারে। আমি কিছুক্ষণের মধ্যে হচ্ছে আপনাদের আরো দুই একজনের অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করব। গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে সরাসরি চলে যাব হচ্ছে অ্যাডমিনের মধ্যে। অ্যাডমিনের মধ্যে আসার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাকাউন্টের নাম, ছোটখাটো টাইম শিডিউল, তারপরে হচ্ছে আমাদের পার্টনারশিপ, ডাটা প্রোটেকশন সেন্টার, এগুলো হচ্ছে সেট করে নিই। অ্যাকাউন্ট নেম, আমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি বা সেট আপ করছি সেটার এই মুহূর্তে কোনো নাম দেওয়া নাই, আপনার নাম লিখবেন। এই ক্যাপিটাল ওয়ার্ডে হবে, কুমারের কে। ওকে, সেভ করে দিচ্ছি। আমাদের অ্যাডস অ্যাকাউন্টের নাম দিয়ে দিলাম। অ্যাকাউন্ট স্ট্যাটাস, অ্যাকাউন্ট স্ট্যাটাসটা এই মুহূর্তে হচ্ছে আমাদের সবারই অ্যাক্টিভ দেখাবে। খুব কম সংখ্যক পার্টিসিপেন্টদের বা পার্সনদের হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ বা হচ্ছে ডিঅ্যাক্টিভেট দেখাতে পারে। সেগুলো হচ্ছে আমাদের কোনো না কোনো কারণে যদি ইমেল অ্যাকাউন্ট গুলো হ্যাক হয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট গুলোকে ধরে ধরে ডিসেবল করে দেয়, এবং সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইমেল অ্যাকাউন্টও ডিসেবল হওয়ার পসিবিলিটি থাকে। ডাটা প্রোটেকশন সেন্টার, এখানে এসে হচ্ছে আমাদের নাম লিখবে। ডাটা প্রোটেকশন সেন্টারে আমরা একজনকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখি। অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখার মানে হচ্ছে আমরা এখানে অল্টারনেটিভ আরেকটা ইমেল দেই। তো অদূর ভবিষ্যতে যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে এই ডাটা প্রোটেকশন সেন্টার থেকে আমরা এটার ব্যাকআপ নিতে পারি।
সেকেন্ড যদি কোনো ইমেল থাকে তাহলে হচ্ছে নিচেরটাতে ইমেল অ্যাড্রেস দিবেন। এ- এটাকে কি জিমেইলে দিতে হবে না অন্য ইমেল দিলে হবে? অন্য ইমেল, এখানে যে ইমেলটা আছে ওই আপনার লোগোর মধ্যে ক্লিক করেন ডান পাশে। এটা বাদে অন্য ইমেল দিলে হবে না এটাই দিতে হবে? এটা বাদে অন্য ইমেল দিবেন। আচ্ছা, যদি আমার ইয়াহু থাকে, যদি আমি ইয়াহু অ্যাকাউন্টের ইমেল দিই তাহলে সেটা কি হবে? দিয়ে দেখেন, দিয়ে দেখেন। কান্ট্রি লোকেশন বাংলাদেশ, বি ক্লিক করেন, বি ক্লিক করলে পরে কিবোর্ডে বি ক্লিক করেন। নিচে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন। একটু স্ক্রল করে নিচে আসেন, এটা কাটবেন না। পুরো ড্যাশবোর্ডটাই হচ্ছে আপনি কেটে দিছেন। আবার ক্রোম ব্রাউজারে যান। ফেসবুকের কাজ কি আপনার? ফেসবুকে কোনো কাজ নেই। ওয়েট করেন, ওয়েট করেন। নাম লিখেন আবার। ওকে, ওয়েট করেন। আমরা অ্যাড্রেস লাইনে হচ্ছে আমরা যেখানে থাকি ওই অ্যাড্রেসটা অ্যাড্রেস লাইনের মধ্যে হচ্ছে দিয়ে দেবো। ডাটা প্রোটেকশন অফিসার সেম এজ প্রাইমারি কন্ট্যাক্ট দিয়ে হচ্ছে আমরা একটু সেভ করি। আমার ডাটা প্রোটেকশন কন্ট্যাক্টটা সেভ হয়ে গেছে। আচ্ছা, এখানে কমপ্লিকেশনের পার্ট হচ্ছে উনি ইয়াহু মেইল দিছেন। আপনাদের যদি ইয়াহু মেইলের জায়গায় কারো ইমেল অ্যাকাউন্ট বা জিমেইল থাকে সেটা দিলেও হবে, কোনো সমস্যা নাই।
স্ক্রল করে হচ্ছে সরাসরি লিড ফ্রম অ্যাড টার্মস তে চলে আসবো, এবং এখানে হচ্ছে একটা এগ্রিমেন্ট আছে, সেটাকে হচ্ছে টিক মার্ক করে সেভ করে দিব। কারণ গুগল অ্যাডস এর মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম টাইম লিড কালেক্ট করা হয়। ঠিক আছে, লিড ফর্মটা অ্যাপ্রুভ করে নিলাম। আমাদের মোটামুটি অ্যাডস অ্যাকাউন্টের নাম, অ্যাক্টিভেশন, ডাটা প্রোটেকশন সেন্টার এবং হচ্ছে বা লিড লিড ফ্রম অ্যাডস টার্ম এটা অ্যাপ্রুভ অ্যাকসেপ্ট করে নিলাম। এরপরে সরাসরি চলে যাব হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে এসে সরাসরি সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে যাওয়ার পরে হচ্ছে আমাদের এখানে একটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করে দিতে হয়। গুগল অ্যাডস এর কাজ করতে গেলে আমাদের অনেক সময় ইমেইলে স্প্যাম লিংক প্লাস হচ্ছে বিভিন্ন রকম স্প্যামিং ম্যালওয়্যার ভাইরাসের অ্যাটাক আসে। যার কারণে হচ্ছে আমরা এগুলোকে সেফ সাইডে রাখার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দেয়। এটা বিশেষ করে হচ্ছে আমাদের মোবাইল ডিভাইস এবং হচ্ছে মোবাইল নাম্বার এগুলোর সাথে হচ্ছে কানেক্টেড হয়ে থাকে। মোবাইল থেকে পারমিশন দিলে দেন হচ্ছে এটা আমাকে গুগল অ্যাডস অ্যাকাউন্টে যেতে দিবে, এর আগে হচ্ছে যেতে দিবে না। আপনার মোবাইল চেক করেন, মোবাইল থেকে একটা নোটিফিকেশন গেছে, ওটা রিকগনাইজেশনে ইয়েস ট্যাপ করে দিবেন। করেছেন কি? ওটা পাচ্ছি না তো, আরেকবার একটু দেখেন তো পাঠানো যায় কি। করলে পরে এটা আবার ট্রাই করে দেখে নিন। তো গান দিয়ে দিচ্ছি। মোবাইল আবার চেক করেন, মোবাইলের নোটিফিকেশনের মধ্যে। ইয়েস, ইটস মি, এটা হ্যাঁ, দিয়েছি। ডাটা প্রোটেকশন সেন্টারে হচ্ছে আপনার কিওয়ার্ডের অবস্থা খুবই খারাপ। অ্যাড ফোন নাম্বারে গিয়ে হচ্ছে ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। 1 থেকে শুরু করে নাম্বারটা দেন। নেক্সট এর মধ্যে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বারে একটা কল যাবে অথবা হচ্ছে এসএমএস যাবে। অপেক্ষা করতেছি আসার জন্য। আচ্ছা, এটা পরেও করে নিতে পারবো। এটা ওনার অ্যাকাউন্টের সিকিউরিটি রিলেটেড সমস্যা, এটা অন্য কারো ক্ষেত্রে হবে না। আচ্ছা, আমরা ইউজারের মধ্যে আসি। ইউজারের পার্টটা হচ্ছে এটা বায়ারের কাজ। বায়ারের কাজ হচ্ছে অনেক সময় নতুন কোনো বিজনেস প্রমোটার বা হচ্ছে নতুন কোনো বায়ার পেলে তারা গুগল অ্যাডস অ্যাকাউন্টে বা গুগল অ্যাডস এ কিভাবে গুগল অ্যাডস দেওয়ার এই, জন্য কিভাবে হচ্ছে আর সেলারদেরকে বা হচ্ছে কাউকে তাদের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে সেটা বলতে পারে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বায়ারদেরকে অনেক সময় এটা ইনস্ট্রাকশন দেখাই। এটা আমাদের জেনে রাখা ভালো।
অ্যাডমিন থেকে সরাসরি অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে আসার পরে হচ্ছে আমাদেরকে এই ড্যাশবোর্ডে প্রথমে দেখাবে। এই ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে এই প্লাস আইকন যেটা আছে অ্যাড এর মধ্যে যাব। অ্যাড এর মধ্যে আসার পরে হচ্ছে আমাকে এখানে ইমেল আইডি দিতে বলবে। এখানে বিশেষ করে যে ইমেল আইডিটা দিব, এটা আমাদের সেলারদের ইমেল আইডিটা দিতে হয়। এবং এখানে বায়ার আমাদের ইমেল আইডিটা দিয়ে একটা রিকোয়েস্ট পাঠায়। রিকোয়েস্ট পাঠালে হচ্ছে আমরা অ্যাপ্রুভ করে নিলেই আমরা ঘরে ঘরে বসে বায়ারদের অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে পাবলিশ করতে পারি। এখন কথার কথা, আমি আমার ইমেল আইডিটা দিচ্ছি। gmail.com। আচ্ছা, এই অ্যাক্সেস এক্সপায়ার, আগে এটা ছিল না। বায়ার যখন আমাকে তার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, সেই ক্ষেত্রে এই অ্যাক্সেসটা আমি কতদিনের জন্য হচ্ছে রাখতে পারি, বা হচ্ছে এটা আমি কতদিনের জন্য ব্যবহার করতে পারবো, বায়ার দিয়ে দিবে। যদি কোনো বায়ার না বুঝতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারের সাথে কথা বলে নিতে হবে যে তার অ্যাডভার্টাইজমেন্ট কতদিনের জন্য। সেই টাইম শিডিউল অনুযায়ী হচ্ছে আমি এখানে সময়টা নিয়ে নিব, এবং 1লা মে পরেই হচ্ছে এটা এক্সপায়ার্ড হয়ে যাবে আমার অ্যাকাউন্ট থেকে, বা তার এখান থেকে আমার সকল রকম অ্যাক্সেস রিমুভ হয়ে যাবে। আচ্ছা, অ্যাক্সেস লেভেল এখানে 1 মে 2024 পর্যন্ত দেওয়া। বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের যে অ্যাক্সেসটা নিব, আমরা এখান থেকে আমাদের এখানে 5টা অ্যাক্সেসের লেভেল দেওয়া আছে। আমরা কোন অ্যাক্সেসটা নিব এই 5টার মধ্যে? সবাই একটু রেসপন্স করবেন। বায়ারদের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিলে আমরা কোন অ্যাক্সেসটা নিব এখানে? স্ট্যান্ডার্ড নিলে ভালো হয় না? স্যার অ্যাডমিনের নিলে কেমন হয়? একজন অ্যাডমিন অ্যাক্সেস বলছেন, আর একজন হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, আমরা মূলত হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নিব। অ্যাডমিন অ্যাক্সেসটা হচ্ছে বায়ারের যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, তার ওই ওয়েবসাইটের যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন ইমেইলের মধ্যে থাকে, এবং ইমেইলের মাধ্যমে হচ্ছে পুরো ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং এর কাজগুলো হয়। যার কারণে হচ্ছে আমরা কখনো বা কোনো বায়ারের অ্যাডমিন অ্যাক্সেসটা নেই না। আর স্ট্যান্ডার্ড অ্যাক্সেস যদি নেই, এখানে টিক মার্ক করা যতগুলো অপশন আছে, অ্যাড ইমেল অনলি ইউজার ভিউ, ইউজার্স ম্যানেজার্স এন্ড প্রোডাক্ট লিংকস, এই যে দেখেন, প্রোডাক্ট লিংকস মানেটা হচ্ছে তার ওয়েবসাইট রিলেটেড যে প্রোডাক্টটা সেল করছে, যে সার্ভিসটা সেল করছে, সে সার্ভিস রিলেটেড লিংক গুলোর কথা বলতেছে। এডিট রিপোর্ট, ভিও রিপোর্ট, এডিট বিলিং ইনফরমেশন, ভিও বিলিং ইনফরমেশন, এডিট ক্যাম্পেইন, ভিও ক্যাম্পেইন, ইউজার প্ল্যান টুলস। মানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট নিলে আমরা মোটামুটি অ্যাডমিনের মতোই কাজ করতে পারবো। আর যদি অ্যাডমিন অ্যাক্সেস নেই, তার মানে হচ্ছে তার ফুল ইমেল অ্যাড্রেস বা তার বিজনেস রিলেটেড যে ইমেল থাকবে সেটা ফুল অ্যাক্সেস নিতে পারি, এবং আমাদের ছোটখাটো কিছু ভুলের কারণে দেখা যাবে যে তার পুরো বিজনেস অথবা হচ্ছে তার ওয়েবসাইট এলোমেলো হয়ে যেতে পারে। যার কারণে হচ্ছে আমরা কখনো কোনো বায়ারের অ্যাডমিন অ্যাক্সেস নেই না। আর যখন কোনো প্রফেশনাল বায়ারের কাজ করতে যাবেন, তখন দেখবেন যে তারা অটোমেটিক্যালি হচ্ছে আমাদের ইমেল আইডিটা নিবে। ইমেল আইডিটা নেওয়ার পরে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা তারাই পাঠাবে। আচ্ছা, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিয়ে ইমেলটা একটু চেক করি। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিয়ে সেন্ড ইনভাইটেশনে পাঠিয়ে দেবো। এটা বায়ার আমাদেরকে পাঠাবে। কথার কথা, এই মুহূর্তে বায়ার হচ্ছে সুমেন কুমার ভৌমিক স্যার। উনি আমার বায়ার, আমি হচ্ছে উনার সেলার। আমি উনার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে পাবলিশ করব। আসেন, অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করার জন্য হচ্ছে উনার আইডিটা খেয়াল করবেন, শেষে 4 ডিজিট, 5647। আমি স্ক্রিনশটটা একটু অফ করলাম।
আমরা আমাদের ইমেইলে আসি। ইমেইলটা এখানে। গুগল অ্যাডস থেকে হচ্ছে একটা ইনভাইটেশন আসছে, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু অ্যাক্সেস গুগল অ্যাডস অ্যাকাউন্ট। বায়ারের ইমেল আইডি, বায়ারের নাম, ইমেল আইডি নাম্বার 5647 এবং অ্যাক্সেস লেভেল হচ্ছে স্ট্যান্ডার্ড। এবং আমি যদি অ্যাপ্রুভ করতে চাই তাহলে হচ্ছে অ্যাকসেপ্ট ইনভাইটেশন, অ্যাকসেপ্ট করলাম। লিঙ্কে যাই। আসেন এখানে আরেকটা জায়গাতে, নতুন একটা ট্যাবে হচ্ছে আমি অ্যাডস অ্যাকাউন্টটা অন করি আমি। আচ্ছা, এখানে আমার নাম, এখানে আমার ইমেল আইডি, এবং এটা হচ্ছে আমার মেইন যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেটা। আর এখানে যদি একটু খেয়াল করেন, ইমেল আইডিটা আমার, অ্যাডস অ্যাকাউন্ট আইডি নাম্বার এবং হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট নেমটা খেয়াল করেন, এটা কার? সুমেন কুমার স্যারের। এবং এখানে এই অ্যাকাউন্টটাই হচ্ছে এখন অ্যাভেলেবেল আছে। গুগল অ্যাডস অ্যাকাউন্টের ক্ষেত্রে মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট হলে কোনো সমস্যা হবে না। আমরা যে কোনো সময় গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং যে কোনো সময় গুগল অ্যাডস অ্যাকাউন্ট রিমুভ করে ডিলিটও করে ফেলতে পারি, তাতে কোনো আমাদের সমস্যা হবে না। এবং মাল্টিপল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে মাল্টিপল সার্ভিস নিয়ে কাজ করতে পারবো, তাতে কোনো প্রকার কোনো সমস্যা হয় না। আচ্ছা, এখন আমি এখান থেকে বসে হুমায়ুন কুমার ভৌমিক স্যারের জন্য হচ্ছে যে কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করে দিতে পারি। আমরা দুভাবে ক্যাম্পেইন ক্রিয়েশনে যেতে পারি। একটা হচ্ছে এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে ক্যাম্পেইনের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে ক্যাম্পেইন ক্রিয়েশনের অবজেক্টিভ গুলো বা অবজেক্টস গুলো দেখাবে। একটু ওয়েট করি। আচ্ছা, এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো দেখাচ্ছে কেমন ধরনের ক্যাম্পেইন ক্রিয়েশন করতে চাচ্ছি। সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, লোকাল স্টোর ভিজিটর। আর এটা হচ্ছে এমনিতে। আর আরো একটা প্রসেস বলেছিলাম যে এই প্লাস আইকন ছাড়া এখানে একটা আছে, ওটা আপনাদের ওখানে থাকবে। নিউ ক্যাম্পেইনের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদেরকে সরাসরি একই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে সেম। ঠিক আছে, দুই ভাবে হচ্ছে আমরা ক্যাম্পেইন ক্রিয়েশনের অবজেক্টিভে বা ক্যাম্পেইন ক্রিয়েশনের ড্যাশবোর্ডে যেতে পারি। সেলস, কোনো ই কমার্স সাইট, সার্ভিস সেল রিলেটেড যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট, বিশেষ করে আমাদের এখানে সবকিছুই সেল হয়। আমরা যা কিছুই করি, ডিজিটাল মার্কেটিং কোর্স যদি যদি নেই বা কোর্স রিলেটেড যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিই, ওটাও হচ্ছে সেলস। হোটেল বুকিং, ওটাও সেল। প্রোডাক্ট সেল করি, কনজিউমার গুডস। ঠিক আছে, তো সেল রিলেটেড কোনো কিছু যদি হয় তাহলে হচ্ছে ড্রাইভ সেলস, অনলাইন, ইন অ্যাপ, বাই ফোন অর ইন স্টোর। তিনটা ক্যাটাগরি। অনলাইন হলে অনলাইন, যদি অ্যাপস এর হয় তাহলে অ্যাপ, ফোন অর ইন স্টোর, যে আমার একটা লোকাল স্টোর আছে সেখান থেকে হচ্ছে গিয়ে কিনতে হবে। এবং লোকাল স্টোরে যে কোনো একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ভিজিট করলেই হচ্ছে হয়ে যাবে। সেল রিলেটেড বা সেলস এর জন্য হচ্ছে আমার এটা। যদি অ্যাডস এর মাধ্যমে আমি কোনো লিড কালেক্ট করতে চাই, তাহলে হচ্ছে লিড। ওয়েবসাইট ট্রাফিক,
আচ্ছা, ওয়েবসাইট ট্রাফিকটা হচ্ছে আমি গুগলে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, শুধু চাচ্ছি যে হচ্ছে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক হোক, বা হচ্ছে ওয়েবসাইটে ভিউয়ার আসুক, সেল হলে হলো না হলে নাই। সেই সেই ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। এই ক্ষেত্রে হচ্ছে এটা গেট দ্য রাইট পিপল টু ভিজিট ইউর ওয়েবসাইট। শুধু আমার ওয়েবসাইটের মধ্যে ভিজিট হবে, পারচেস করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। যদি কোনো অ্যাপ সেল করা হয়, পেইড অনেক অ্যাপস আছে, বা নতুন কোনো অ্যাপস যদি লঞ্চ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপ প্রমোশনের জন্য এটা। অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, reach a brand audience, reach a broad audience and build interest in your products or brand। এটা মূলত হচ্ছে বাজারে নতুন কোনো ব্র্যান্ড আসলে, বা নতুন পুরাতন ব্র্যান্ডেরই নতুন কোনো প্রোডাক্ট আসলে, বা নতুন কোনো সার্ভিস আসলে তাদের রিচ বাড়ানোর জন্য আমরা অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশনটা দিয়ে থাকি। স্পেসিফিক যে কোনো একটা লোকেশনে কোনো শপ আসলে, বা হচ্ছে নতুন কোনো কিছু উদ্বোধন হলে, বা ওটা ফোকাস করার জন্য হচ্ছে লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশনটা আমরা দিয়ে থাকি। লাস্ট ওয়ান হচ্ছে আমরা উদ্দেশ্যহীন ভাবে যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল অর গাইডেন্স। আমি এখান থেকেই হচ্ছে আপনাদেরকে এই চারটা জিনিস, আটটা জিনিস বোঝাচ্ছি, কারণ এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে সেলস এর জন্য আলাদা আলাদা রেজাল্ট টাইপ, লিডস এর জন্য আলাদা রেজাল্ট টাইপ, তারপরে হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকের জন্য আলাদা। ম্যাক্সিমামই প্রায় সেম থাকে, দুই একটা জিনিসের একটু তারতম্য আমাদের দেখা যায়। ঠিক আছে? তো ক্রিয়েট এ ক্যাম্পেইন, এটার মধ্যে থেকে হচ্ছে আমি আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি যে নিচের ক্যাম্পেইন টাইপটা কেমন হবে। সার্চ, সার্চটা হচ্ছে একটু আগে আমি এয়ার টিকেট বিডি লিখে সার্চ করেছিলাম, যাতে অ্যাডস দেখায় না। চলে গেছে। ওকে, এয়ার টিকেট লিখে আমি সার্চ করেছি, কনসার্ট বলে আমাকে যে রেজাল্ট গুলো দেখাচ্ছে, এটা হচ্ছে সার্চ রেজাল্ট। আমি এয়ার টিকেট লিখে সার্চ করছি, আমাকে প্রত্যেকটা রেজাল্ট দেখাচ্ছে। এটা হচ্ছে আমার সার্চ। পারফরমেন্স ম্যাক্স, রিচ অডিয়েন্স অ্যাক্রস অল গুগল উইথ সিঙ্গেল ক্যাম্পেইন। একটা ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে সবগুলো সাইটে দেখাবে। সবগুলো সাইটে দেখাবে বলতে হচ্ছে আমি এখানে হচ্ছে এয়ার টিকেট লিখছি, ডোমেইন হোস্টিং লিখে না মাত্র আমাকে এখানে হোস্টিঙ্গার, নেম চিপ, এই এক্সাম্পলটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমার গুগলেও হচ্ছে দেখাচ্ছে। একই সাথে হচ্ছে আমি এখন যদি এ টু জেড বুকমার্কিং সাইটে যাই, এ টু জেড বুকমার্কিং সাইটে আসা না মাত্র হচ্ছে নেম চিপের অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছে। মানে আমি ডোমেইন হোস্টিং একটা ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটের নাম এবং ওয়েবসাইটের স্পেস পারচেস করতে চাচ্ছি। ঠিক আছে, ডোমেইন হোস্টিং লিখে সার্চ করছি, নেম চিপের একটা অ্যাডভার্টাইজমেন্ট আমাকে সার্চ রেজাল্টে দেখাইছে। তারপরে হচ্ছে একটা ডিরেক্টরি সাবমিশন সাইটে গেছি, সেটাও হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। একই সাথে আমি একটু ইউটিউবে গেলাম, আবার ফ্রেশ চ্যানেল। আচ্ছা, ফ্রেশ চ্যানেল হচ্ছে এখান থেকেই দেখি। আমি কষ্ট করে আবার ইউটিউবে গেলাম, ইউটিউবে গেলে হচ্ছে আমাকে এখানে হোস্টিঙ্গারের হচ্ছে একটা অ্যাড দেখাবে। রিলোড দেই, রিলোড দিলে চলে আসার কথা।
আমাদের ব্রাউজারে হচ্ছে ডিফল্ট অ্যাড ব্লক হয়ে আছে, যার কারণে হচ্ছে দেখায় না। এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, তুই একটা ভিডিও ওপেন করার পরে হচ্ছে যত সম্ভব দেখানোর কথা। এই যে দেখেন, হোস্টিঙ্গারের অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে, hostinger.com। ঠিক আছে, আমরা অলরেডি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের এখানকার পারফরমেন্স ম্যাক্স। ডিসপ্লে reach customers across 3 million sites and apps with engaging creative। এটাও হচ্ছে আমার এখানকার এই অ্যাডভার্টাইজমেন্টের মতোই, জাস্ট হচ্ছে আমি গুগলে সার্চ করব, সার্চ করানো মাত্রই হচ্ছে আমাকে ডান পাশে এইরকম ছবি দিয়ে লেফট সাইডে ছবি দিবে এবং রাইট সাইডে হচ্ছে রেজাল্ট গুলো দেখাবে। এটা হচ্ছে আমার ডিসপ্লে একটা। শপিং, শপিংটা মূলত হচ্ছে আমরা এখানে হচ্ছে একটু কান্ট্রি লোকেশন চেঞ্জ, সেটিংসে যাই, সার্চ সেটিংসে যাই, আদার সেটিংসে যাই, ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন, কারেন্ট লোকেশন থেকে হচ্ছে ইউনাইটেড স্টেট বা সিঙ্গাপুর চুজ কনফার্ম করি এবং কষ্ট করে হচ্ছে গুগলে সার্চ। আচ্ছা, শপিং এর রেজাল্টটা এখানে দেখাচ্ছে না, বাজে একটা অবস্থা। এখানে যদি এভাবে না দেখায়, এটাকে আরেকটু চেঞ্জ করি। শপিং এরটা এখানে এইভাবে দেখাচ্ছে না। শপিং এর মধ্যে ক্লিক করলে প্রত্যেকটা শার্টের প্রাইস এবং প্রত্যেকটা শার্টের ডিটেলস সহ হচ্ছে আমাকে শপিং এ দেখাতো। ঠিক আছে, রেজাল্টটা ঠিক একরকম এরকম ভাবেই দেখাবে, কিন্তু হচ্ছে আমার শার্ট এবং শার্টের ফুল ডিটেলস প্লাস হচ্ছে শার্টের প্রাইস সহ আমাকে এটা দেখায়। এটা হচ্ছে আমার শপিং। ভিডিও রিচ ভিউয়ার্স অন ইউটিউব গেট কনভার্সন। ভিডিওসটা হচ্ছে আমরা একটু আগে ইউটিউবে যেটা দেখেছিলাম সেটা। অ্যাপ ড্রিভেন ডাউনলোড গ্রো এঙ্গেজমেন্ট ফর ইউর অ্যাপ, এটা গুগল সার্চেও আসবে, ইউটিউবেও যাবে। স্মার্ট এবং হচ্ছে ডিমান্ড জেন, এই দুইটা আমার ইউটিউব অ্যাডস এর মতো। তবে ডিমান্ড জেন একটা বিশেষ করে হচ্ছে ইউটিউব প্লাস এই যে হচ্ছে আমরা প্রমোশনস এর মধ্যে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখি, আমাদের এই ইমেলটা এই ব্রাউজারের মধ্যে হচ্ছে কোনো অ্যাডস দেখায় না। তো যদি ইমেলে যাই,
এমটি একটা অবস্থা। ইমেজের মধ্যে ক্লিক করলাম, ওয়েট করি। আচ্ছা, এখন আর এটার মধ্যে হচ্ছে কোনো, এই যে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, এগুলো মূলত হচ্ছে আমার ডিমান্ড জেনার মধ্যে যায়। ড্রাইভ demand and conversion of YouTube, discover and email with image video ad। যে যেভাবে দিবে সেভাবে হচ্ছে এই সকল প্ল্যাটফর্মের মধ্যে আমার অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। কারণ আমার মূলত আমি যেই অ্যাডভার্টাইজমেন্ট, সেলের অ্যাডভার্টাইজমেন্ট করি, সেলের ক্ষেত্রে হচ্ছে সার্চ ক্যাম্পেইনে দুইভাবে বেনিফিটেড হই। দুইভাবে বেনিফিটেড বলতে হচ্ছে আমি সেল জেনারেট করতে গেলে আমি চাচ্ছি যে হচ্ছে সার্চ রেজাল্টে আমাকে যেন দেখায়। সার্চটা দেই, সার্চ সিলেক্ট করলে হচ্ছে স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগালে সার্চের পাশাপাশি হচ্ছে আমাকে বোনাস হিসেবে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনটাও দেখায়। এটা গুগলের ডিফল্ট সেটিং। আমি মূলত হচ্ছে প্রোডাক্ট বা হচ্ছে যে কোনো সার্ভিস সেল করতে চাচ্ছি, তাহলে হচ্ছে ড্রিভেন সেল দিতাম। দেওয়ার পরে হচ্ছে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, ক্যাম্পেইন টাইপ হচ্ছে সার্চ, যে কেউ হচ্ছে আমাকে গুগলে সার্চ করবে, সার্চ করলে হচ্ছে আমাকে আমার রেজাল্টটা যেন তাকে দেখায়। দেখানোর পরে হচ্ছে আমাকে এখানে সিলেক্ট দা ওয়ে ইউড লাইক টু রিচ ইউর গোল, আমার গোলে পৌঁছানোর জন্য হচ্ছে আমার এখানে একটা অপশন সিলেক্ট করতে বলছে। যেহেতু বলেছি এটা আমার গুগল ওয়েবসাইট রিলেটেড, সেই কারণে হচ্ছে ওয়েবসাইটটাকে সিলেক্ট করতে হবে। ওয়েবসাইট, এখন ওয়েবসাইট কোনটাতে যাবো? কথার কথা, আমি www.leaditbd.com এ কনভার্ট করতে যাচ্ছি। আমি ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে কন্টিনিউর মধ্যে ক্লিক করি, কন্টিনিউর মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাকে নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যেখান থেকে হচ্ছে আমরা আমাদের মূল ক্যাম্পেইনটা চালু করব। Select করি। আচ্ছা, ক্যাম্পেইন চালু করার জন্য হচ্ছে এখানে কি সে আমার কি ধরনের ক্যাম্পেইন হবে, তো চুজ ইউর সেলস কনভার্সন গোল। আমি যে জিনিস বিক্রি করব সেটা কিভাবে হচ্ছে কনভার্ট হবে, কি আমার থেকে পারচেস করবে, প্রোডাক্ট পারচেস করবে, নাকি হচ্ছে সাবস্ক্রিপশন কিনবে। সাবস্ক্রিপশনটা মূলত হচ্ছে আমরা যে পেইড টুলস গুলো ব্যবহার করি 6 মাস, 4 মাস, 3 মাসের জন্য, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। আর পারচেস হচ্ছে অ্যাপস, ইনস্টোর ভিজিট, বা হচ্ছে প্রোডাক্ট, ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করা। ঠিক আছে, তা আমি পারচেসটাই চাচ্ছি। সিলেক্ট ইউআরএল হোয়ার ইউর গোল ক্যান বি মেজার্ড, এবং একটা ইউআরএল সেট করতে বলছে। অলরেডি হচ্ছে আমরা ইউআরএল দিয়ে রেখেছি। আচ্ছা, সিলেক্ট ইউআরএল এটা না, আমার মূলত হচ্ছে আমি কোন জিনিসটা সেল করতে চাচ্ছি সেই ইউআরএলটা আমাকে দিতে বলছে। ওয়েবসাইটে আসি, এটা আসার পরে হচ্ছে আমি কোর্স সেল করব। কোর্সের মধ্যে ক্লিক করি, এখানে হচ্ছে idvd.com/course/ যে লিঙ্কটা আছে এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে হচ্ছে এখানে জাস্ট হচ্ছে স্ল্যাশের পরে কোর্সটা লিখে দিলাম, ডান করে দিচ্ছি। আমার এখানে যে কোর্সটা আছে, কোর্সের মধ্যে যা যা আছে সবকিছু সেল করতে চাচ্ছি। ইউআরএল দিয়ে দিলাম, ক্যাম্পেইন নেম, আমি কেমন ধরনের ক্যাম্পেইন করতে চাচ্ছি। কথার কথা, আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স সেল করতে চাচ্ছি।
ক্যাম্পেইন নেমটা দিয়ে দিয়ে আপাতত জন্য এগ্রি এন্ড কন্টিনিউ করে আমরা নেক্সটে চলে যাব। আমাদের ক্যাম্পেইনের ছোট একটা পার্ট আমরা এখানে এসে এটাকে সেভ করে রাখবো। কনভার্সনটা কেমন চাচ্ছি? কনভার্সন থেকে সাইট লিংক পর্যন্ত যাবতীয় যা কিছু আছে সব হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে কমপ্লিট 2 ঘন্টা সময় নিয়ে হচ্ছে দেখানো হবে, এবং যারা আছেন সবাই 2 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন। কারণ অর্ধেক অংশ দেখিয়ে প্র্যাকটিস করানো থেকে পুরো ফুল অংশ দেখায় প্র্যাকটিস করা খুবই ভালো। ঠিক আছে, এখানে ব্রিডিংটা মূলত হচ্ছে কনভার্সন আমার কেমন হবে যদি এক্সাম্পলের জন্য দেখাই, কনভার্সনস এর মধ্যে ক্লিক করি, সেটে টার্গেট কস্ট পার অ্যাকশন, এটা হচ্ছে সিপিএ। সেটের মধ্যে ক্লিক করি, টার্গেটেড সিপিএ। টার্গেটেড সিপিএটা হচ্ছে সর্বনিম্ন 0.02 সেন্ট থেকে শুরু হয়। আচ্ছা, টার্গেটেড সিপিএটা হচ্ছে আমরা এই যে এটা কোন ওয়েবসাইট, এটা না, এই যে আমরা এয়ার টিকেট লিখে সার্চ করেছিলাম, আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়েছিল, তারপরে হচ্ছে এয়ার টিকেট প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করেছিলাম, অথবা আরো কিছু ব্লা 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 আরো অনেক কিছু কিওয়ার্ড লিখে সার্চ করেছিলাম, আমাদেরকে একই রকম ওয়েবসাইট গুলো এবং একই টিকেট সার্ভিসিং সাইট গুলো হচ্ছে আমাকে দেখিয়েছে। এই যে কিওয়ার্ড গুলো লিখেছি, এয়ার টিকেট প্রাইস ইন বাংলাদেশ, বা হচ্ছে এয়ার টিকেট ইন বিডি, ঠিক আছে, বা শুধু এয়ার টিকেট প্রাইস, এই কিওয়ার্ড গুলো যখন লিখে সার্চ করেছি, সার্চ করার পরে হচ্ছে যখন আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্টে ওয়েবসাইট গুলো দেখাবে, দেখানো না মাত্রই হচ্ছে কস্ট পার অ্যাকশনে 0.02 সেন্ট করে হচ্ছে কেটে নিয়ে যাবে। এবং এই জিনিসগুলো হচ্ছে আমরা এসিওর ক্লাসে যখন গুগল কিওয়ার্ড প্ল্যানারে কাজ করেছিলাম, বা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড নিয়েছিলাম, ফাইন্ড ইউর ক্যাম্পেইন কিওয়ার্ড, গো টু কিওয়ার্ড প্ল্যানারে যাই, তোমার ভূমিকায় যাই, ডিসকভার নিউ কিওয়ার্ড। এখানে হচ্ছে আমি যেই দেশের বায়ারের জন্য কাজ করতেছি সেই দেশের কান্ট্রি লোকেশনটা রেখে কাজ করতে হবে। কথার কথা আমার এয়ার এয়ার টিকেট একটা কিওয়ার্ড, এয়ার টিকেট প্রাইস, এই কয়টা কিওয়ার্ড বাংলাদেশে কিভাবে হচ্ছে সার্চ করে। আমি কিওয়ার্ড লিখে কিওয়ার্ড প্ল্যানার থেকে সাজেশন নিতে পারি, অথবা হচ্ছে আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি সেই ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে জাস্ট গেট রেজাল্টের মধ্যে ক্লিক করলে আমাকে কিওয়ার্ডের সাজেশন দিয়ে দিবে, এবং এটা গুগল থেকে হয়ে যাবে গুগল সার্চ পার্টনার। ডান পাশে যেটা আছে ওটাকে কেটে দিচ্ছি। এবার খেয়াল করবেন, আমরা এসইও ক্লাসে আমরা ফোকাস করতে বলেছিলাম এভারেজ মান্থলি সার্চ ভলিউম এবং ক্যাম্পেইন বা কম্পিটিশন, হাই ভলিউমে হচ্ছে নাকি হচ্ছে লো ভলিউমে নাকি মিডিয়ামে, ঠিক আছে, এবং মান্থলি সার্চ ভলিউম এক একটা কিওয়ার্ডের কেমন। এখন এখানে কনভার্সনের সিপিএ মানে কস্ট পার অ্যাকশনের মধ্যে যে জিনিসটা দেখবো, প্রত্যেকটা কিওয়ার্ডের টপ পেজ বিট লো রেঞ্জ সর্বনিম্ন হচ্ছে 0.02 সেন্ট থেকে শুরু করে হাইয়েস্ট 0.13 সেন্ট পর্যন্ত। এই টপ পেজ বিট লো রেঞ্জ এবং হাই রেঞ্জের মানেটা কি সবাই বুঝতে পারছেন? বা এটা কি কেউ বলতে পারবেন? যখন আমার এই ধরনের কিওয়ার্ডের উপরে ওয়েবসাইটটা গুগল অ্যাডস এ রান হবে, এবং যখন রেজাল্টের মধ্যে ওয়েবসাইট গুলো দেখানো শুরু করবে, কথার কথা আমার শেয়ার ট্রিপের ওয়েবসাইটটা দেখাচ্ছে, এয়ার টিকেট প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটাতে হচ্ছে আমার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইটটা দেখাচ্ছে, স্পন্সর্ড শেয়ার ট্রিপটা হচ্ছে এখানে 3 নম্বর রেজাল্টে দেখাচ্ছে, এই কিওয়ার্ডে দেখাচ্ছে, আবার এই কিওয়ার্ডেও দেখাচ্ছে, প্রত্যেকটা কিওয়ার্ডেই হচ্ছে যে কেউ সার্চ করা না মাত্রই আমাকে গুগল অ্যাডভার্টাইজমেন্ট বলে স্পন্সর্ড বলে ওয়েবসাইট গুলো দেখাচ্ছে। যত বেশি দেখাবে সর্বনিম্ন
আমার কাটবে হচ্ছে 0.02 সেন্ট করে। যখন হাই র্যাঙ্ক হয়ে যাবে মানে অ্যাভেলেবেল দেখানো শুরু করবে, তখন হচ্ছে 0.13 করে আমার অ্যাডভার্টাইজমেন্ট বাবদ কস্টটা কাটা শুরু করবে। এটা হচ্ছে কস্ট পার অ্যাকশন কনভার্সনের ক্ষেত্রে। আচ্ছা, কনভার্সন ভ্যালু, সেট এন্ড টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। এটা লং টাইম প্রসেস। আমার হলো 4 মাস 6 মাস বাবদ বা হচ্ছে 1 বছর যাবত হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। এই সকল কিওয়ার্ডের উপর ভিত্তি করে যখন আমার ওয়েবসাইটটাকে অ্যাডভার্টাইজমেন্টে দেখাবে, আমার কত পার্সেন্ট পর্যন্ত হচ্ছে সাবস্ক্রিপশন কস্ট বা হচ্ছে কতগুলো কনভার্টেড সেল হবে, 15 থেকে সর্বনিম্ন 15% এবং সর্বোচ্চ আপনি যা দেন। এবং এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে, বিফোর সেটিং এ টার্গেট আরওএস রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং, wait until the account that set up conversion tracking has received at least 15 conversions in the last 30 days। শেষ 30 দিনের মধ্যে যেন মিনিমাম 50টা সেল হয়, এইরকম একটা কথা বলেছে, বা 15টা কনভার্সন হয়েছে। এটা হচ্ছে আরওএস এর জন্য। এবং লং টার্ম প্রসেসের ক্ষেত্রে হচ্ছে আমরা আরওএস টা ব্যবহার করে থাকি। ক্লিক, সেট ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক, যেটা হচ্ছে সিপিসি, ম্যাক্সিমাম সিপিসি বিট লিমিট। এটাও হচ্ছে 0.02 সেন্ট সর্বনিম্ন। আমরা সর্বনিম্নটা দিয়ে শুরু করি, সর্বোচ্চটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যতটুকু পর্যন্ত হিট হবে ততটুকু পর্যন্ত হচ্ছে আমাদের গুগলে সেট করা যে ডিমান্ডটা থাকে ওই অনুযায়ী বিডিংটা কেটে নিয়ে। আচ্ছা, 0.2 সেন্ট করে দিলাম। এখন ক্লিকে কিভাবে কাটবে? ক্লিকে কিভাবে কাটবে কথার কথা, এয়ার টিকেট লিখেও সার্চ করলাম, এয়ার টিকেট বিডি বা এয়ার টিকেট প্রাইসিং বাংলাদেশ, আমাকে এই জিনিসটা ওয়েবসাইটের রেজাল্টটা দেখাচ্ছে। দেখানোর পরে আমি ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে যতক্ষণ পর্যন্ত না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত না হচ্ছে আমাকে এই কস্টটা কাটবে না। যখনই হচ্ছে ক্লিক করে ভেতরে ঢুকবো তখন এই অ্যাডভার্টাইজমেন্ট বাবদ আমার সিপিসি তে 0.02 সেন্ট করে কাটা শুরু করবে। এটা হচ্ছে ক্লিকিং। ইমপ্রেশন শেয়ার, আপনাদেরকে রিচ, ইমপ্রেশন এবং ক্লিক এই তিনটা জিনিস বুঝতে হবে। আচ্ছা, রিচ আর ইমপ্রেশন এই জিনিসটা কেউ যদি আমাকে বুঝাইতে পারেন একটু বলেন। রিচ বলতে কি বোঝেন, ইমপ্রেশন বলতে কি বোঝেন? বা আপনারা রিচ বলতে, ইমপ্রেশন বলতে কি বোঝেন একটু বলেন। স্যার রেস বলতে কি ট্রাফিকটা বোঝায়? কাইন্ডস অফ, তবে ট্রাফিক নাই। যারা আমার আমার রিলে আমার আমার পোস্টে দেখবে তারাই তারাই ওইসব ব্যক্তিগত রিস্ক নাকি স্যার? হ্যাঁ, এটা ঠিক আছে, যারা দেখতেছে ওনারা রিচ। আর রিলসে যে অনুভূতিটা পড়ে আসে সেটা কি ইমপ্রেশন দেখার পরে? দেখাটাও ইমপ্রেশন। আচ্ছা, আমি সহজ ভাষায় বলি। সহজ ভাষায় এই রিচ এবং ইমপ্রেশনের বিষয়টা হচ্ছে, যেই কোনো কিওয়ার্ড লিখে সার্চ করো গুগল অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, আমাকে রিচ সবচেয়ে বেশি দেখাবে। আমি এয়ার টিকেট লিখে সার্চ করছি, আমাকে এখানে শেয়ার টিপটা দেখাচ্ছে। দেখেন, শেয়ার টিপ বা ফ্লাইট এক্সপার্টের এক্সাম্পলটাই দিই, ফ্লাইট এক্সপার্টটাই ধরতে দিই। এয়ার টিকেট লিখছি, ফ্লাইট এক্সপার্ট দেখাচ্ছে। এয়ার টিকেট প্রাইসিং বাংলাদেশ লিখছি, যে কোনো একটা জায়গায় হচ্ছে আমাকে ফ্লাইট এক্সপার্টটা স্পন্সর দিয়ে দেখাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, দেন এয়ার টিকেট বিডি, এখানেও হচ্ছে আমাকে এয়ার টিকেট বিডি লেখার পরেও হচ্ছে ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটটা দেখাচ্ছে। বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে যখন আমি গুগলে সার্চ করতেছি এবং একই রকম ওয়েবসাইটটাকে আমাকে বারে বারে দেখাচ্ছে। 3টা কিওয়ার্ড লিখছি আমি, এয়ার টিকেট বিডি, প্রাইস ইন বাংলাদেশ এবং এয়ার টিকেট। তিনোটাতেই হচ্ছে ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটটা আমাকে দেখাইছে। দ্যাট মিনস 3বার দেখাইছে
তিনটা কিওয়ার্ডের মাধ্যমে এইটাতে আমার তিনটা ইমপ্রেশন কাউন্ট হয়েছে, একই ব্যক্তিকে তিনবার দেখাইছে। অরিজিনালি হচ্ছে আমি কয়বার দেখতেছি, একটা ব্যক্তিকে কয়বার দেখানো হয়েছে, একটা ব্যক্তির কাছে একবারই আসছে আমার। বিভিন্ন কিওয়ার্ড দিয়ে হচ্ছে সার্চ করা না মাত্রই ওয়েবসাইটটা দেখাইছে, কিন্তু রিচ হয়েছে একবার। ইমপ্রেশন অনেকবার হবে, রিচ হবে একবার। ফাইনাল যখন ক্লিক করে ভেতরে যাবেন তখন গিয়ে হচ্ছে সেটা ক্লিক হিসেবে কাউন্ট হবে। বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে পারছি। একজন দুজন বুঝলে তো হবে না, বাকি 12-13 জন কই? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি, বুঝতে পারছি। আচ্ছা, রিচ আর ইমপ্রেশনের বিষয়টা আশা করি বুঝতে পারছি। ইমপ্রেশন একজন ব্যক্তিকে একাধিকবার দেখাবে, এবং যতবার দেখাবে ততবারই ইমপ্রেশন কাউন্ট হবে। বাট একদিনে নির্দিষ্ট একটা পরিমাণ থাকে। আমি 1 ঘন্টা পরে আবার যদি সার্চ করি, বা 3-4 ঘন্টা পরে আবার সার্চ করলে সেটা আমাকে সর্বোচ্চ 2বার পর্যন্ত হচ্ছে রিচ কাউন্ট করবে। বাট ইমপ্রেশন যত কিওয়ার্ড লিখে সার্চ করি, যতবারই ওয়েবসাইট দেখাবে ততবারই ইমপ্রেশন অতিরিক্ত দেখাবে। ইমপ্রেশন হিউজ পরিমাণে দেখায়, তারপরে হচ্ছে রিচ হয়, কাউন্ট হয় একবার, এবং ফাইনাল হচ্ছে আমি ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে গেলে আমাকে একটা ক্লিক কাউন্ট করবে, এর আগে কখনোই ক্লিক কাউন্ট করে না। এই হচ্ছে ইমপ্রেশন, রিচ এবং ক্লিক। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে বিডিং এর মধ্যে ইমপ্রেশন শেয়ারের মধ্যে ক্লিক করলাম। ইমপ্রেশন শেয়ারের মধ্যে হচ্ছে হোয়ার ডু ইউ ওয়ান্ট ইউর অ্যাডস টু অ্যাপিয়ার। আমার এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি, তাহলে এই অ্যাডভার্টাইজমেন্টে আমার ওয়েবসাইটের রেজাল্টটা কোথায় দেখাবে? আচ্ছা, কিভাবে কাটবে? এনিহোয়ার অন রেজাল্ট পেজ, এটার মানেটা হচ্ছে এই যে ফ্লাইট এক্সপার্টের কথাই ধরি, উপর থেকে হিসাব করলে হচ্ছে 3 নম্বরে দেখাচ্ছে। এখানে যদি হিসাব করি উপর থেকে নিচে 10-15 নম্বরে দেখাচ্ছে স্পন্সর দিয়ে। এনিওয়ার ইন রেজাল্ট পেজ, যে কোনো জায়গায় দেখালেই হবে, স্পন্সর দিয়ে আসলে হইলেই হয়েছে। আচ্ছা, টপ রেজাল্ট পেজ। টপ রেজাল্ট পেজ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যতগুলো দেওয়া আছে তাদের সাথে কম্পেয়ার করে হচ্ছে আমাকে উপরের যে কোনো তিনটা, উপরে যে তিনটার মধ্যে যে কোনো একটার মধ্যে দেখাতে হবে। এখন আমার এখানে টপ রেজাল্ট পেজে যদি হিসাব করি, টপ 3 এর মধ্যে শুধু এইটা আছে, শুধু এয়ার টিকেট বিডিতে। তাও হচ্ছে এটা স্পন্সর ছাড়া। আমাকে অলরেডি হচ্ছে একবার অ্যাডভার্টাইজমেন্ট দেখাই ফেলছে, যার কারণে হচ্ছে এখনো দেখাচ্ছে না। টপ রেজাল্ট পেজ হচ্ছে এই একটা। দেন এখানে আরো একটা অপশন আছে, অ্যাবসলিউট টপ অফ রেজাল্ট পেজ। অ্যাবসলিউট টপ অফ রেজাল্ট পেজের মানেটা হচ্ছে এখানে কস্টিংটা অনেক বেশি হয়, এবং এই ওয়েবসাইটটাকে 1 নম্বরে দেখাইতে হবে। স্পন্সর দিয়ে 1 নম্বরে দেখাইলে গিয়ে হচ্ছে আমার টাকাটা কাটবে। গুগল এই কাজ করে যে সবার আগে দেখাবে, অ্যাবসলিউট টপ রেজাল্ট পেজে দেখাবে, কিন্তু হচ্ছে সেই ক্ষেত্রে অনেক টাকা কেটে নিয়ে নেবে। যার কারণে হচ্ছে আমরা অ্যাবসলিউট টপ রেজাল্ট পেজ দেই না। এখানে সর্বোচ্চ হচ্ছে টপ রেজাল্ট পেজ আর এনিহোয়ার অন রেজাল্ট পেজ। কারণ সবগুলো ওয়েবসাইটের সবগুলো এজেন্সি ওয়েবসাইটের অ্যাডভার্টাইজমেন্ট চলে না। যাদের ভালোগুলো আছে, ভালো যে যে এজেন্সি গুলো আছে, সার্ভিস প্রোভাইডার যারা আছে, তারাই হচ্ছে এগুলো দিয়ে থাকে। আচ্ছা, পার্সেন্ট ইমপ্রেশন শেয়ার টু টার্গেট। কত পার্সেন্ট ইমপ্রেশন শেয়ার হলে হচ্ছে এটা টার্গেট? মিনিমাম 15% অথবা 20%। দেন ম্যাক্সিমাম সিপিসি বিট লিমিট কত হবে? এখানে ইমপ্রেশনের পাশাপাশি হচ্ছে আমার ক্লিকও আসতে হবে। ক্লিক হচ্ছে 0.02 সেন্ট, এটা দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিব। এটা বিশেষ করে হচ্ছে আমরা কনভার্সন থাকি, কনভার্সন থেকে সিপিএ, কস্ট পার অ্যাকশন, 0.02 সেন্ট দিয়ে হচ্ছে নেক্সটে চলে যাবে। এবং নেক্সটে আসার পরে হচ্ছে তারা আমাকে ক্যাম্পেইন সেটিংস এর নেটওয়ার্কটা দেখাচ্ছে, কিভাবে দেখাবে, সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্ক। ডিফল্ট ভাবে এই দুইটা দেখাচ্ছে। আমি যদি ডিসপ্লে নেটওয়ার্কটা না চাই তাহলে হচ্ছে এটা মুছে দিতে পারি। তবে এখানে একটা নোট দেখাবে আমাকে যে এটা যেন ব্যবহার করি, তবে গুগলের রিকমেন্ডেশন যেগুলো দেওয়া থাকে সেগুলোই
সেগুলো অনুযায়ী কাজ করাটা বেটার। কান্ট্রি লোকেশন কোন দেশে দিতে যাচ্ছি, অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ, নাকি হচ্ছে নির্দিষ্ট একটা কান্ট্রি লোকেশনে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছি। বড় বড় কোম্পানির ক্ষেত্রে হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডভার্টাইজমেন্ট গুলো চলে। আর যদি ছোট ছোট কোম্পানি হয় সেই ক্ষেত্রে হচ্ছে কান্ট্রি লোকেশনের ডিভিশন ওয়াইজ হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো চলে থাকে। আচ্ছা, এই পার্টটা আমি এতটুকু পর্যন্তই রাখতেছি। নেক্সট ক্লাসে হচ্ছে এখান থেকে পুরো কমপ্লিট পার্টটা শেষ করব। ভিতরে কিছু কমপ্লিকেটেড পার্ট আছে যেগুলো আজকে দেখালে আপনারা বুঝবেন না। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করলাম। আপনাদের আর কে কে ল্যাপটপ বা পিসিতে আছেন কাইন্ডলি একটু স্ক্রিনটা শেয়ার করুন। কারণ সুমেন কুমার স্যারের অ্যাডস অ্যাকাউন্ট সেট আপটা ইজিলি হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে এটা এত ইজিলি না হওয়ার সম্ভাবনাই বেশি। এটা সম্ভব স্যার, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। স্টার্ট নাওতে ক্লিক করে আচ্ছা, অনেকের ক্ষেত্রে দেখেন আপনাদের এইরকম দেখাতে পারে গেট মোর কলস অথবা হচ্ছে গেট মোর ওয়েবসাইট সেলস অর লিড, যে কোনো একটা দেন, সমস্যা নাই। নেক্সটে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে নিচে সেভ এন্ড কন্টিনিউ স্কিপ ফর নাও, নিচে হচ্ছে আমাদেরকে একটা অপশন দেখাবে সুইচ টু এক্সপার্ট মোড। যদি ওইটা না দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিয়ে নতুন করে আরেকটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। একটু ওয়েট করি। এখানে অনেক কিছু দেখাচ্ছে, আমাদের কাজ হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টের এই যে লোগোর মধ্যে ক্লিক করব। লোগোর মধ্যে ক্লিক করলে হচ্ছে ডান পাশে একটা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে ক্লিক করে এটাকে রিমুভ করে দিচ্ছি। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা ডিলিট করে আমরা সরাসরি চলে যাব আবার অ্যাডস অ্যাকাউন্টে, গুগল অ্যাডস। স্টার্ট নাওতে ক্লিক করি। আচ্ছা, এখান থেকে ডিলিট করার পরে আবার অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে গেছি, যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে এখানে বিজনেস ইনফরমেশন, ক্রিয়েট ইউর অ্যাড, ব্লা 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 অনেক কিছু দিচ্ছে। একদম নিচে হচ্ছে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, এটার মধ্যে ক্লিক করি। স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশনের মধ্যে ক্লিক করার পরে আমাদেরকে বিলিং ইনফরমেশন দিতে বলতেছে। আমি আবারও বলতেছি, আপনাদের কারো গুগল অ্যাডস ক্যাম্পেইন প্র্যাকটিস করার ক্ষেত্রে কোনো প্রকার কোনো বিলিং ইনফরমেশন অ্যাড করার প্রয়োজন নেই। আমরা কেউই হচ্ছে বিলিং ইনফরমেশন অ্যাড করি না। আচ্ছা, নো, ইয়েস, এবং হচ্ছে সাবমিট। সাবমিটের মধ্যে ক্লিক করলে আমাদেরকে এক্সপ্লোর ইউর, এই যে কন্টিনিউ ইউর অ্যাকাউন্ট বা এক্সপ্লোর ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট বললো। এইভাবে দিলে হচ্ছে আপনাদের সবার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা চলে আসবে এবং এখান থেকে হচ্ছে অ্যাডমিনে গিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্ট সেটিংস এর মধ্যে গিয়ে অ্যাকাউন্ট গুলো সেট আপ করে রাখবেন। তো জর্দা স্যারের যে ড্যাশবোর্ডটা থেকে যেভাবে কাজ করেছি আপনাদের অনেকের ক্ষেত্রে এই রকম করেই হচ্ছে দেখাবে। জাস্ট গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন, করে দিয়ে আবার নতুন করে ট্রাই করবেন, হয়ে যাবে।
ঠিক আছে স্যার, আমাদের আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। আর আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি কমপ্লিট? আপনার অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, জাস্ট ক্লাস রেকর্ডিং দেখে ভিতরে অ্যাকাউন্টের নাম আর ছোটখাটো কয়েকটা জিনিস দেখেছি, এগুলো অ্যাড করে নিন। স্যার ওই আপনি বলছিলেন যে গিগ পাবলিশিং এর আগে যেন আপনাকে দেখানো হয়, তো স্যার একটু দেখিয়ে দেবেন আমারটা। শেয়ার করুন। হ্যাঁ। এখানে কি অন্য কারো ছবি থাকলে সমস্যা আছে স্যার, না নিজেরই ছবি থাকতে হবে? এখানে ছবি দেওয়াটা ম্যান্ডেটরি না। আচ্ছা লেখার ফন্টের কালার গুলো হচ্ছে চেঞ্জ করবেন। ফন্ট কালার ঠিকঠাক ভাবে নাই, আচ্ছা কালোর সাথে সাদা যাবে, বা হচ্ছে আচ্ছা। কালোর সাথে অন্য ডিফল্ট কোনো কালার ছিল সেটা আপনি সলিড কালার দিয়ে দিচ্ছেন, এগুলো দেখতে মানে সুন্দর বা ঠিকঠাক দেখা যায় না। প্রিমিয়াম ওয়ার্ডটা মুছবেন, প্রিমিয়াম ওয়ার্ড হবে না। ওকে। স্কাই রকেট কোথাও থেকে কপি পেস্ট করছেন? এটা বিভিন্ন জায়গায় দিয়ে কালেক্ট করে মানে কাট পেস্ট করা করে আমি না, দেখছি হবে আমি। না, এভাবে হবে না। কমপ্লিট আচ্ছা নিজে থেকে লিখবেন। এভাবে কোনো কিছু কপি, কারো থেকে কাট কপি এরকম কোনো কিছুই হবে না। আমি প্রথম ক্লাসে প্রথম দিনই বলছি যে যা লিখবেন সব নিজে থেকে দিবেন, এবং কারো থেকে যদি কোনো আইডিয়া নিতে হয় পুরোটা কমপ্লিট পড়বেন, পড়ার পরে হচ্ছে আর হ্যাঁ নিজের বুদ্ধি দিয়ে লিখবেন। কারণ এগুলো কাট অলরেডি হচ্ছে এখান থেকে যা কিছুই আনছেন, হ্যাঁ। এখান থেকে যা কিছুই আনছেন এই ওয়ার্ড গুলো এই কথাগুলো যে কোনো না কোনো ভাবে ওই সকল গিগে র্যাঙ্ক করা আছে। এবং ফাইবারের বলেন আপওয়ার্কের এআই আমি আমি ইতি নিতে চাই, ফাইবার থেকে নি নাই। কিসে থেকে নিছেন? আমি ফাইবার, আমি অন্যান্য বিভিন্ন গুগলে ঢুকছি, বিভিন্ন যে কোশ্চেন করছি অ্যান্সার পাইছি, কেটে কেটে ওখান থেকে হয়নি। দেখেন, স্কাই ইউনিক রকেট সফটওয়্যার থেকে নিছি। হুম। ইউর বিজনেস সাকসেস, এটা কথার সাথে আপনার ফুল সেন্টেন্সের সাথে মিলবে না। হ্যাঁ। ঠিক আছে, এই কারণে জি জি। বলতেছি যে যা কিছু ফাইবার গিগ রিসার্চ করবেন, গিগ রিসার্চ করে এগুলো লিখবেন। আচ্ছা আচ্ছা। এগুলো সব কিছু হচ্ছে কমপ্লিট আনকমন। টেইলরড হুম। অ্যাপ্রোচ, টার্গেটিং, কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি অ্যাসুরেন্স অবশ্যই হচ্ছে আমরা কোয়ালিটিফুল লিড দিব। ট্রান্সপারেন্ট রিপোর্টিং, এখানে ট্রান্সপারেন্ট রিপোর্টিং বলতে কিছু নাই। বায়ার আমার কাছে লিড চাইবে, আমি ওই লিড গুলো দেবো, এখানে কোনো রিপোর্টিং এর কাজ নেই। আচ্ছা কন্টিনিউয়াস অপটিমাইজেশন কি করবে? অপটিমাইজেশনেরও কোনো কাজ নাই, লিডের কোয়ালিটি ভেরি করে। আচ্ছা। তাহলে অপটিমাইজেশনটা বাদ দিয়ে দেবো, আর ওখানে ওইটাও বাদ দিয়ে দেবো স্যার। আপনি গিগ রিসার্চ করবেন, গিগ রিসার্চ করে কমপ্লিটটা লিখবেন, লিখে আচ্ছা তারপরে আচ্ছা। হচ্ছে আমাকে দেখাবেন। ওকে স্যার ওকে। ঠিক আছে স্যার, আর কারো কোনো কিছু দেখার আছে? স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা নিয়ে একটু সমস্যা ছিল। কি সমস্যা? স্যার ওই দিন তো আপনি অ্যাকাউন্টটা চেক করে দিয়েছেন, কিন্তু আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে গিয়ে এখন আমি অ্যাকাউন্টে লগ ইন যখনই করি তখনই মানে ওই যে ইমেজটা যে পাই দেখি, ইমেজে ক্লিক করলে যে মানে প্রিভিউ ফাইবার প্রোফাইল যেটা আসে ওটা আমি মানে ওখানে আমি যেতে পারছি না। একটু কি স্যার দেখে দিবেন? ফাইবারে যান।
স্যার এখান থেকে তো দেখাই যাচ্ছে না কিছু। একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন। আমার এখান থেকেও কাজ করতে দিতেছেন। স্ক্রিনটা আবার শেয়ার করেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। অটো রিফ্রেশারের কাজ কি আমি আপনাদেরকে দেখাইছি? না স্যার, স্যার এটা আমার আগেই ছিল। আচ্ছা, ছবির মধ্যে ক্লিক করে প্রোফাইলে যান একটা। প্রোফাইলে ক্লিক করেন। ঠিক করতেছি, কাজ হচ্ছে না। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, প্রফেশনাল লিঙ্কডইন বিজনেস পেজ ফুল। আচ্ছা, এক কাজ করেন। আহ প্রথম গিগটার আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করেন। আচ্ছা, আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন উইথ ফুল বিজনেস সেটআপ, এটা হচ্ছে আপনার টাইটেল। স্ক্রল করে নিচে আসি। ফেসবুক পেজ ক্রিয়েশন ফুল সেটআপ বিজনেস ডিটেলস অ্যাড ওয়ান প্ল্যাটফর্ম সেটআপ সোশ্যাল মিডিয়া পেজ প্রোফাইল ইমেজ এন্ড কভার স্ট্যান্ডার্ড complete page creation, SEO optimization, page cover, high-post design and update, website integration, complete SEO about us. আচ্ছা, প্যাকেজিং ঠিক আছে। Facebook is one of the most most popular and hard social media site. Also to obtain a good position on social site for your business or personal site, ঠিক আছে, for you। এবং হচ্ছে এই কেউ যদি হচ্ছে তার একটা বিজনেস রান করতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ফুলফিল ভাবে একদম প্রফেশনালি তার বিজনেস পেজটাকে হচ্ছে সেট আপ করে দিবেন। এই ডেসক্রিপশনটা আরো একটু বড় করবেন, ঠিক আছে।
সার্ভিস ডেসক্রিপশন, সেটআপ, ইউআরএল অপটিমাইজেশন, অ্যাড বিজনেস অ্যাড্রেস, কভার ডিজাইন, ক্রিয়েট এন্ড ডিজাইন ফেসবুক পেজ, অ্যাড ফটো সাইজ, অ্যাড ফটোজ, অ্যাড ফটো সাইজ, এটা তো কোনো কথা না। অ্যাড ফটো হবে, লোগো এন্ড ব্যানার ডিজাইন হলে হচ্ছে অ্যাড ফটো সাইজের কোনো ইয়া নাই, কাজ নাই। লোগো এন্ড ব্যানার ডিজাইন, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, ফেসবুক অটো রিপ্লাই, পেজ মার্কেটিং, ওয়েবসাইট লিংকস, বিজনেস ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া। এখানে একটু ক্যারেক্টারে একটু সমস্যা আছে। ফার্স্ট ক্যারেক্টার কিছুতে ক্যাপিটাল লেটার, কিছুতে স্মল লেটার, এগুলো একটু ঠিক করবেন এডিট করে, বাকি সবকিছু ঠিক আছে। ঠিক আছে স্যার। I'll do professional LinkedIn business full page setup। আচ্ছা, এটা কাজ করবেন, বিজনেস পেজ ক্রিয়েশনটা এইভাবে না দিয়ে আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করেন, তাহলে হচ্ছে একটা সার্ভিসের ভিতরে লিঙ্কডইন বিজনেস পেজটাও ইনক্লুড করতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে। এটা যেভাবে আছে এভাবে থাকুক, সমস্যা নেই। আর গিগের ভিতরে যদি কোনো ড্রাফট থাকে সেটা আরো ডিলিট করা যায়। জি স্যার। গিগের ভিতরে যদি কোনো ড্রাফট থেকে থাকে তাহলে সেটা তো ডিলিট করা যায়। সব কিছু এডিট করা যায়, গিগ পাবলিশের আগে এগুলো সব কিছু এডিট করা যায়। গিগ পাবলিশ হওয়ার পরে কোনো ড্রাফট এডিট করা যাবে না। আহ, এই থ্রি ডটস এর মধ্যে ক্লিক করে এডিটে যাবেন, সব কিছু এডিট করতে পারবেন সব, গিগ পাবলিশের আগে না। একবার গিগ পাবলিশ হয়ে গেলে, অ্যাক্টিভেট হয়ে গেলে ওই সকল গিগ এডিট করা যাবে না। ওকে। যাবে না বলতে এটা ভুল কথা, যাবে, তবে না করাটা বেটার। যখন অ্যাক্টিভ গিগ রান হয়, ওটার মধ্যে যদি কোনো কাটাছেঁড়া কথা করা হয় বা হচ্ছে এডিট করা হয়, সেগুলো হচ্ছে ঠিকঠাক ভাবে পরে রান হয় না। ঠিক আছে, আমি স্ক্রিনশটটা অফ করলাম। জি স্যার। Okay. সুমন কুমার ভৌমিক স্যার বলেন। যে আমার প্রশ্নটা হচ্ছে লিড জেনারেশন, যখন লিঙ্কডইন লিড জেনারেশন করতে যাচ্ছি ওটা তো আমরা ম্যানুয়ালি শিখছিলাম, ওখানে কি কোনো টুলস ব্যবহার করা যায়? ম্যানুয়ালি শিখছিলাম? আমরা তো ওখানে কোনো টুলস ব্যবহার শিখি নাই। শিওর? ডাটা স্ক্রেপার, ওয়েব স্ক্রেপার, এগুলো শেখেন নাই? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ওয়েব স্ক্র্যাপার, এগুলো আমি বলছি ওয়েবসাইটের জন্য। আপনার লিঙ্কডইনের ক্ষেত্রে কি এই স্ক্রাবার গুলো ব্যবহার করা যায়? লিঙ্কডইনের ক্ষেত্রে এই দুইটা না, লিঙ্কডইনের জন্য শুধু দুইটা সাইটের, একটা apollo.io ব্যবহার দেখাইছি, আর একটা হচ্ছে মোবাইল ডিভাইস ইউজারদের জন্য হচ্ছে snop.io দেখাইছি। আচ্ছা, তা এখানে পার্সন ইমেল ব্যবহার বের করতে গেলে কিছু কিছু সময় ডট দেখাচ্ছে, ইমেলটা পুরোপুরি আসতেছে না। পার্সোনাল ইমেল ব্যবহার বের করতে গেলে আপনাকে বাধ্যতামূলক সেলস নেভিগেটর, পেইড টুলস, ক্যান্ডো, পেইড টুলস, লিড লেপার, ক্রাঞ্চবেস, তারপরে হচ্ছে আপনার apollo.io, এগুলোর প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হবে। প্রিমিয়াম ভার্সন ব্যবহার করলে আপনি পার্সোনাল ইমেল পাবেন। আচ্ছা, আর এমনি যে আমরা যে ডাইরেক্টরি থেকে যে লিড গুলো কালেক্ট করি ওইগুলার যদি আমরা কোনো মানে পার্সোনাল ইমেল বের করতে যাই সেই ক্ষেত্রে কি টুলস প্রয়োজন হতে পারে? ডাইরেক্টরির জন্য তো দুইটা টুলস এর ব্যবহার দেখালাম, একটা ডাটা স্ক্রেপার আর একটা হচ্ছে ওয়েব স্ক্রেপার। না, আমি বলছি যে দেখা যাচ্ছে আমি একটা কোম্পানি ডাইরেক্টরি থেকে আমি স্ক্র্যাপ করলাম, করার পর আমার ইমেল দিল, সেটা কিন্তু কোম্পানির ইমেল, বাট ক্লায়েন্ট আমার কাছ থেকে ওই কোম্পানিতে সিইও বা ওনার আছে তাদের পার্সোনাল ইমেল চাচ্ছে, সেক্ষেত্রে আমার এটা ওখানে। কখনো চাইবে না, যদি স্পেসিফিক চাই সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে বের করবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আর লিঙ্কডইন থেকে কোম্পানি রিলেটেড যদি বের করেন, জি। শুধু কোম্পানি রিলেটেড সবগুলো ইমেল যদি বের করেন, সেটা হচ্ছে snop.io তে গিয়ে কোম্পানি ডোমেইন নেম ডিরেক্ট ছেড়ে দিবেন, হয়ে যাবে। একদম আচ্ছা, বাল্ক অ্যামাউন্টে হচ্ছে কোম্পানি রিলেটেড ইমেল গুলো বের হয়ে আসে।
তবে সেই ক্ষেত্রে কমপ্লিকেশন হচ্ছে আপনাকে যতগুলো ইমেল দিবে 60 to 70% হচ্ছে ইরুদ থাকে। ও আচ্ছা, ঠিক আছে, এটাই ছিল প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।